বাঙালি চিরদিন দলাদলি করতে পারে, কিন্তু দল গঠন করতে পারে না। পরস্পরের বিরুদ্ধে ঘোট করতে, চক্রান্ত করতে, জাত মারতে স্বাভাবিক আনন্দ পায়। রবীন্দ্র রচনাবলী পরিশিষ্ট 38। কবিগুরু ওই সময় কোনো কারণে হয়তো ক্ষোভ প্রকাশ করেছেন বাঙালির বিরুদ্ধে, কিন্তু বাংলা সাহিত্যে এবং বাঙালির প্রতি ওনার অবদান চিরস্মরণীয়। কিন্তু আজকে নেট ক্লাব বাংলা স্টুডিওতে আমরা এমন এক ব্যক্তিত্বকে পেয়ে গেছি, যিনি বাংলা ও বাঙালির জন্য একটা গোটা দল গঠন করে ফেলেছেন। দলের নাম বাংলা পক্ষ, আর আমাদের সঙ্গে আছে বাংলা পক্ষের নেতা গর্গ চট্টোপাধ্যায়। গর্গদা, স্বাগত আমাদের নেট ক্লাব বাংলা স্টুডিও। জয় বাংলা। একটা খুব প্রশ্ন অনেক দিন ধরেই আমার মনে খটকা ছিল তোমাকে নিয়ে, যে প্রথমে এমবিবিএস কলকাতা মেডিকেল কলেজ, তারপরে হার্ভার্ড, এবং তারপরে মুকুটে তোমার একটার পর একটা পালক যোগ হয়েছে। এত কিছুর পরেও এই সব গাড়ি বাড়ি বিলাসবহুল জীবন, টাকা পয়সা ছেড়ে দিয়ে বাংলা ও বাঙালির জন্য তুমি লড়াই করছো। কোনো নির্দিষ্ট করে ঘটনা কি ট্রিগার করেছিল? মানে বাংলা পক্ষের শুরুটা ঠিক কীভাবে হয়েছিল? কি চিন্তা তোমার মাথায় তখন চলছিল? দেখো, প্রথম কথা, বাড়ি ছাড়িনি। মানে বাবার একটা গাড়ি আছে, ওটা খুব একটা চলে না এখন, বাবা নিজে কিনেছিল, মানে গাড়ি আছে সে অর্থে, বাড়িও আছে সেই অর্থে। তাছাড়া আমাদের হুগলি জেলায় জিরাটে পাটুলি গ্রামে সে আমাদের 10 পুরুষের বাড়ি, সেও আছে। ফলে গাড়ি বাড়ির সমস্যা নেই। সমস্যাটা হচ্ছে যে ধরো আমি তো একজন বাঙালি, এবং যখন আমরা বেড়ে উঠছি তখন থেকেই একটি জিনিস যখন আমরা আমি লক্ষ্য করেছিলাম যে সর্বক্ষেত্রেই আমরা আস্তে আস্তে গুটিয়ে যাচ্ছি। সেটা ছোটোবেলায় অতভাবে হয়তো ব্যাপারটা প্রকাশ পেত না, ঠিক আছে, কিন্তু আস্তে আস্তে যখন একটা কৈশোর বয়স, এই বয়সে যখন এগোচ্ছি, তখন দেখছি যে আস্তে আস্তে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে দিল্লি হিন্দি এগুলো উঁচু, বাংলা বাঙালি এগুলো নিচু। এগুলো তুমি এটার সঙ্গে দুভাবে ডিল করতে পারো। একটা হচ্ছে যে আমিও দিল্লি হব, আমিও হিন্দি হব। আরেকটা হচ্ছে তোমার মধ্যে যদি সে আত্মসম্মানটা থাকে, এবং শুধু আত্মসম্মান না, তোমার যদি এটা মনে হয় যে ওইভাবে আসলে আমার হবে না, আমি একটা জালি হিন্দুস্তানি বা একটা জালি হিন্দি, একটা জালি দিল্লি হয়ে আমি আসলে প্রথম শ্রেণীর একটা মানুষ হতে পারবো না, তখন আমাকে তো আসলে এই অ্যাওয়ে ম্যাচে জেতার চেষ্টা না করে আসলে হোম ম্যাচ খেলার চেষ্টাটা করতে হবে। তো সেই চিন্তাভাবনাগুলো ছিল। মেডিকেল কলেজে যখন পড়ি, আমি এমনিতে ইংরেজি মাধ্যমে পড়া ছেলে। তখন সাউথ পয়েন্ট বাঙালিদের মালিকানাধীন ছিল। এখন তো মারওয়াড়িরা কিনে নিয়েছে। তো যা হয় সেখানে এখন হিন্দি দিবস ফিবস পালন হয়, আমরা ভাবতেও পারি না যে সাউথ পয়েন্ট স্কুলে হিন্দি দিবস পালন হয়, যেখানে একসময় উৎপল দত্ত পড়িয়ে গেছেন। তো তারপরে ডাক্তারি যখন পড়তে আসি, তার আগে অবধি ধরো একজন বাঙালি হিসেবে এবং কলকাতার একজন বাঙালি হিসেবে, দক্ষিণ কলকাতার একজন বাঙালি হিসেবে আমার বাংলা সম্বন্ধে ধারণা ছিল কলকাতা, দমদম অনেক দূর, আর সল্টলেকটা চেনা যায় না, সল্টলেকে আত্মীয় স্বজন, যেরকম আমাদের যে টাইপের ফ্যামিলি, সল্টলেকে আমাদের আত্মীয় স্বজন ছিল না, ঠিক আছে। আর এদিকে ধরো হাওড়া থেকে এদিকে দীঘা যাওয়া যায়, ওদিকে এনজেপি স্টেশন নেমে দার্জিলিং যাওয়া যায়। আর তার যে দুপাশটা দেখা যায়, এটা হচ্ছে পশ্চিমবাংলা। আর দেশের বাড়ি যাই বছরে একাধিকবার, ওইটুকু, অর্থাৎ কাটোয়া লাইনে যেটুকু, এই ছিল আমার বাংলা। এবং একটা কলকাতা কেন্দ্রিক একখানা চেতনা ছিল যে ধরো যখন বাঙালি আনা বলতে আসলে কলকাতার কাছাকাছি কিছু জিনিস, কলকাতার একটা সিলুয়েট ধরো, ঠিক আছে, বাংলার মুখ বলতে তুমি একখানা দেখালে একটা ভিক্টোরিয়া মেমোরিয়াল, ঠিক আছে, একখানা রিক্সা, একখানা হলুদ কালো ট্যাক্সি, একটা হাওড়া ব্রিজ, বিড়লা তারামণ্ডলের এই বিষয়টা, এগুলো আস্তে আস্তে এগুলো খটকা লাগতে শুরু করলো। তুমি লক্ষ্য করে দেখো, আমি একটা খুব সাধারণ সিলুয়েট আঁকলাম, সবকটাই হয় বিহারিরা চালায় কিংবা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে, অর্থাৎ তোমার মুখটা পুরোপুরি তাই, ঠিক আছে। তুমি তোমার নিজেকে যেভাবে মনে করো এইটা আমি, কিন্তু বাংলা তো এর থেকে অনেক ব্যাপ্ত। তো যখন আমি প্রথম মেডিকেল কলেজে গেলাম, তখন দেখলাম যে নানা জেলা থেকে, তখনও নিট পরীক্ষাটা চালু হয়নি, তখন যেই হতো, হ্যাঁ, পশ্চিমবঙ্গ জয়েন্ট,
ফলে তখনও বিভিন্ন জেলার মেধাবী ছেলেমেয়েরা তাদের নিজ অধ্যাবসায় তারা চান্স পেত। তাদের এই আকাশ বাতাস ফিটজি এগুলোতে 4-5 লাখ টাকা দিয়ে, ঠিক আছে, এগুলো মানে মানে সাধারণ পরিবারের ছেলেমেয়েরাও একখানা স্বপ্ন দেখতে পারতো এবং তারা স্বপ্নটা মানে সাকারও করতে পারতো একটা ভালো অংশ। তখন আমার বন্ধু তৈরি হতে শুরু করলো বাঁকুড়ার, আরামবাগের, মানে আমি আসলে তাদের মাঝে হঠাৎ পৌঁছে গিয়ে অনেক ব্যপ্ত হলাম। এবং এইটা আমার জীবনে খুব গুরুত্বপূর্ণ একখানা ভূমিকা নিয়েছে যে বাঙালি আসলে কি সেইটা জেলার সঙ্গে পরিচয়, জেলার মানুষের হ্যাঁ, সাথে মানে পরিচয় হলে অর্থাৎ ভালো আর কি। বৃহত্তর বাঙালি যে কিনা আসলে আহ, আহ, মানে আমি শুধু তাদের কথা বলছি না, যে ছেলে মেয়েদের এবং তাদের ব্যাকগ্রাউন্ড সব পুরো ব্যাপার নিয়ে এই যে বাঙালির একখানা ধারণা, মানে যে ধরো ঋত্বিক সত্যজিৎ নিয়ে আলোচনা করতে পারে না, তাহলে আবার বাঙালি কিরম রকম। হ্যাঁ, তো তারপরে ধরো যাদের বাড়িতে রবীন্দ্র রচনাবলী নেই, তাহলে বাঙালি কিভাবে হলো। অর্থাৎ বাঙালির একখানা খুব মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, আবার ক্ষয়িষ্ণু মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্তের যে একখানা সংঘাত, সেখান থেকে অনেকটা বেরিয়ে দেখলাম যে বাঙালি ভাই অনেক ব্যাপ্ত জিনিস, ঠিক আছে, অনেক বড় জিনিস। সেই চেতনাটা ছিল। লোক সংস্কৃতির সঙ্গে পরিচয় হয়েছিল নিশ্চয়ই, বিভিন্ন জেলার যখন লোকজন এসেছিল। আমি একদম লোক সংস্কৃতির কথাই বলবো, যে আমাদের মেডিকেল কলেজের মেন হোস্টেলে তোমার ধরো অনিমেষ বেড়া, সে হঠাৎ তার ঘর থেকে বাথরুমের পাশে তার ঘর ছিল, সে তার ঘর থেকে বেরিয়ে তোমার ডাইনিং রুমে যাবে, সে একখানা টি শার্ট আর লুঙ্গি পরে বেরিয়ে এলো। লোক সংস্কৃতি, ঠিক আছে। এবং সে হবু ডাক্তার। লোক সংস্কৃতি বলতে আমি এই যে আবার লোক সংস্কৃতি বলতেও যে কলকাতাকে নিয়ে একটা বাঁকুড়ার ঘোড়া, আমি বলবো যে একখানা ছেলে খুব স্বাভাবিকভাবে একখানা টি শার্ট আর লুঙ্গি পরে খেতে চলে গেল, এটাও লোক সংস্কৃতি। এবং এই এই অর্থে নানা ধরো ব্যাপকভাবে বিড়ির সাথে পরিচয়, ঠিক আছে, এটাও লোক সংস্কৃতির অংশ। মাথায় রাখবে, আমরা যা যা জিনিস আমি ওটাই, মানে কোনো টোব্যাকো ইজ ইনজুরিয়াস টু হেলথ, এটা বলে রাখা ভালো। আমি ডাক্তারি পাশ করেছি, ফলে জানি এটার ইনজুরিটা কি, আমিও ছেড়ে দেবার চেষ্টা করছি। কিন্তু কথাটা হচ্ছে যে এটা একমাত্র একখানা জিনিস যার প্রোডাকশন থেকে শুরু করে সবই বাঙালির হাতে, ঠিক আছে। তো সেগুলো চিনছি আস্তে আস্তে, তাদের মধ্যে এই বিড়িটা ভালো, ঠিক আছে। তো আমাদের যেরকম শ্রমিক বিড়ি থেকে শুরু করে তোমার ধরো আমাদের একটা তখন ছিল দমদম বিড়ি, ঠিক আছে, তার একটা ট্যাগলাইনও ছিল, দমে দমে জোশ, ঠিক আছে। তো লোক সংস্কৃতি বলতে আমি অনেক ব্যাপ্ত জিনিসের সঙ্গে আমাদের কি ওই যে জেলার লোকেরা কি বাঁকুড়ার ঘোড়া এনেছিল নাকি মিহিদানা সীতাভোগ এনেছিল, এসব কিছুই আনেনি। কিন্তু যেটা এনেছিল সেটা আসলে অনেক বেশি আমাকে প্রতিনিয়ত শিক্ষিত করে তুলেছে। আমি তো সাংস্কৃতিকভাবে এক অর্থে পঙ্গু এবং অশিক্ষিত ছিলাম যখন আমি ক্লাস 12 পাস করে মেডিকেল কলেজে ঢুকলাম। তারপরে আমি বিদেশে গেলাম। এই বিদেশে যাওয়াটাও খুব গুরুত্বপূর্ণ। বিদেশে গিয়ে আমি দেখলাম, মার্কিন যুক্তরাষ্ট্রে গেলাম, দুটো জিনিস বুঝলাম। মার্কিন যুক্তরাষ্ট্রে নানা রাজ্য রয়েছে, আমাদের যেরকম ভারতবর্ষে রাজ্য রয়েছে, ওখানে রাজ্য রয়েছে। ওখানে প্রথম বছর থেকেই আমাকে একটা ফেডারেল ইনকাম ট্যাক্স দিতে হতো, ঠিক আছে, যেরকম ফেডারেল মানে কেন্দ্র সরকারকে ইনকাম ট্যাক্স, একটা স্টেট ইনকাম ট্যাক্স দিতে হতো। ইন্টারেস্টিং। ওখানে ধরো যে কোনো কিছু ড্রাইভিং হোক বা তোমার ধরো বারে যদি তুমি ঢুকতে চাও, ঠিক আছে, তুমি ধরো একটা বিয়ার অর্ডার করবে, তোমাদের আইডি কার্ড দেখাতে হবে, যেটা তোমার একটা ধরনের একটা আইডি কার্ড রয়েছে। এই আইডি কার্ডটা যেটা তোমার বয়স বলে, এটাই কিন্তু তোমার এক অর্থে একমাত্র আইডি কার্ড। এটা ওই রাজ্য ইস্যু করে, স্টেট আইডি, ঠিক আছে। রাষ্ট্রীয় আইডি বলে কিছু নেই, যেটা আছে সেটা হচ্ছে স্টেট আইডি। রাষ্ট্রীয় আইডি কখন আছে? যখন তুমি রাষ্ট্রের বাইরে যাবে, পাসপোর্ট, ওইটা হচ্ছে রাষ্ট্রীয় আইডি। রাষ্ট্রের মধ্যে বিভিন্ন রাজ্যের, অর্থাৎ এই রাজ্যের স্টেট আইডি, আমি ম্যাসাচুসেটস রাজ্যে ছিলাম, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছিলাম বলে। আমি যদি ক্যালিফোর্নিয়া রাজ্যে চলে যাই, আমরা ম্যাসাচুসেটসের আইডি, আচ্ছা ঠিক আছে, চলবে, ওটা দিয়ে রেকগনিশন পাওয়া যাবে। তারপরে ধরো দেখলাম ওখানে রাজ্য সরকারগুলি আমাদের এখানে যেগুলো সব কেন্দ্রীয় সরকার করে, ওখানে সঙ্গে দেখলাম রাজ্য সরকার সেগুলো করে। এটা হয়তো শুনলে লোকে হাসবে, কারণ আমাদের সেই চেতনাগুলো নেই। ধরো এই একটা উদাহরণ দিচ্ছি, বিমানবন্দরের স্যাক্রামেন্টো, এটা হচ্ছে ক্যালিফোর্নিয়ার রাজধানী। তো স্যাক্রামেন্টো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট
সেখানে মোটামুটি ভারতের অধিকাংশ আন্তর্রাষ্ট্রীয় বিমানবন্দরের থেকে বেশি আন্তর্রাষ্ট্রীয় ফ্লাইট রয়েছে। হুম। এটা ওখানকার মিউনিসিপ্যালিটি চালায়, স্যাক্রামেন্টো অবাক শহরে করে আছে, ব্যাপার। অবাক নয় এটা, মানে এটাই হচ্ছে আসলে স্বাভাবিক। ঠিক আছে, যে সেখানকার আমাদের এখানকার এয়ারপোর্ট, এবং সেই এয়ারপোর্টে তুমি ঢুকলে স্যাক্রামেন্টোতে 24 ঘন্টা কাটাবেন, কোথায় কোথায় যেতে পারবেন। স্যাক্রামেন্টে 48 ঘন্টা কাটাবেন আশপাশে, কোথায় কোথায় ট্যুর করতে পারবেন। এবং সেখানে স্যাক্রামেন্টো শহরের নানা ব্যবসায়ী, তাদের স্টল, তাদের মাল, আমাদের এখানে কি বিখ্যাত এই দিয়ে, এবং প্রতিটি বিমানবন্দরই তাই। তারপরে যখন ধরো কলকাতায় তখন ফিরতাম, আমার কলকাতা বিমানবন্দরে কোনো বাঙালির দোকানই নেই। এখন একটা বিশ্ব বাংলা হয়েছে, ওটা বাঙালির দোকান যদি বলা হয়, পশ্চিমবঙ্গ সরকার বলে ঠিক আছে, ওই একটা আর কি, সে অর্থে বাঙালির কোনো দোকান নেই। অর্থাৎ এই জিনিসগুলো বোঝা যে ভাই তারপরে এর ফলে নানা রাষ্ট্রে ঘুরেছি, ইউরোপের প্রায় পুরোটাই দেখেছি, আমি তাইওয়ান গেছি, জাপান গেছি, সবে গল্পটা এইরকমই। মানে তার মানে বুঝতে পারছিলাম আমি যেখানে থাকি সেখানকার যে সিস্টেম, এটার সঙ্গে বিশ্বে একখানা এলাকার, একখানা জাতির, একখানা রাজ্যের যেটা এর যে অধিকার বা যেভাবে মানুষ ডিল করে, যখন বলে না ভোকাল ফর লোকাল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটা দিয়েছে। তো এই জিনিসটা তো শুধু মুখের কথা নয়, এই জিনিসগুলো বাস্তবায়ন আমি ধরো 15-20 বছর আগে দেখছি। তো তখন মাঝে বাইরে তো একটু এরকমই তো হবার কথা, আমার কথা এরকম না। আরেকটা জিনিস দেখতে শুরু করলাম, সেটা হচ্ছে বিভিন্ন জাতির মানুষের সঙ্গে সারা বিশ্বে, কেউ ক্রোয়াট, ঠিক আছে, কেউ সার্ব, কেউ পর্তুগিজ, কেউ এই ওই, মানে যেহেতু একটা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, পরে আমি যখন MIT-তে পোস্টডক করেছি, নানা রাষ্ট্রের লোকের সঙ্গে দেখা হচ্ছে। এটা দেখলাম যে তাদের যে রাষ্ট্র, তার অধিকাংশ যেগুলো দেখি সেগুলো পশ্চিম ভারতে বাঙালি যত, ধরো পশ্চিমবঙ্গে যত বাঙালি, তার থেকে 10 ভাগের 1 ভাগ মানুষ তাদের টোটাল। অথচ তাদের নিজের মাটিতে তাদের সব অধিকার, সব কিছু তারা ঠিক করে, সব কিছু তারা নিজেরা করে, সব কিছু তাদের ভাষায়। এবং যার ফলাফল হয়েছে যে তাদের শেষতম মানুষটি পর্যন্ত যে ক্ষমতায়নটা ঘটেছে, সেই ক্ষমতায়নটা আমাদের এখানে পশ্চিমবঙ্গে আমাদের ঘটতে দেওয়া হয়নি। কিন্তু যে ক্ষমতায়নটা আমি একই সঙ্গে দেখতে পাচ্ছিলাম যে ধরো হিন্দুস্তানিদের যে এলাকা, সেখানে কিন্তু ঘটছে। আজকে ধরো একটা স্টার্ট আপ ইন্ডিয়া, স্কিল ইন্ডিয়া, এগুলো কাজে দেয় কি কাজে দেয় না, ফালতু কি, আমি সেই দিয়েতে যাচ্ছি না। কিন্তু তাত্ত্বিকভাবে অন্তত এর অ্যাপটা, এটা আমাদের একখানা ধরো দক্ষিণ দিনাজপুরের বাঙালি ছেলে এই অ্যাপটা খুলে পড়তে পারবে না যদি হিন্দি না জানে। তাকে দেওয়া হয়নি, তাকে সেই জিনিসগুলো দেওয়া হচ্ছে না, কিন্তু একটা ছাপড়ার একখানা ছেলে সে পড়ে নিয়ে এটা হতে পারবে। তারপরে আস্তে আস্তে আবার ধরো ট্রেনিং বিজ্ঞানে, স্নায়ু বিজ্ঞানে, মস্তিষ্ক বিজ্ঞানে, কিন্তু অর্থনীতি ইত্যাদি, ওখানে তো বিশ্ববিখ্যাত লেকচারার ইত্যাদি ছিল, তো ক্লাসগুলো শুনতাম, পড়তাম। তখন অর্থনীতির অংশটাও কিন্তু বুঝতে শুরু করলাম যে আসলে অর্থনীতি নিজের হাতে না থাকলে, এবং অর্থনীতি মানে খুব স্পষ্ট কিছু জিনিস, পুঁজি, এলাকার বাজার, অর্থাৎ এখানে বিক্রিগুলো কে করে, স্টকিজ, ডিস্ট্রিবিউটার থেকে শুরু করে FMCG মার্কেটটা। পুঁজির দুটো কম্পোনেন্ট আছে, একটা হচ্ছে তোমার ধরো যে প্রাকৃতিক সম্পদ, ধরো কয়লা, আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ধরো বলো কয়লা, তেল, ঠিক আছে, এইগুলো। তারপরে ধরো টেন্ডার, ঠিক আছে, বিভিন্ন ওয়ার্ক অর্ডার, চাকরি, এগুলো এলাকার লোকজনই মোটামুটি পায়, তবে আমি আমার ঐশ্বর্যে বলিয়ান, ঠিক আছে। তারপরে সেটা এবার ঈশ্বর আমাকে এগুলো দিয়েছে, এটা দিয়ে আমি যতটা উঠতে পারি, ঠিক আছে, তারপরে বাকিটা দেখা যাবে। এখানে আমি দেখেছি, তারপরে ফিরে এসেছে, ভাই এখানে কিছু আমার হাতে নেই, বাইরেও আমি লাথি ঝাঁটা খাচ্ছি, ঠিক আছে। এক শ্রেণীর বাঙালি, আমাদের বলা হয় যে বাইরে এই বাঙালি ওখানে গিয়ে ওই করেছে, এই বাঙালি ওখানে গিয়ে তাই করেছে। এই যে আমি যে বাঙালি, আমি যদি বিদেশে থেকে যেতাম, যে কথাটা প্রথমে, তো হয়তো আমার একখানা ওরকম একটা নাম, হেভি পুরো, ঠিক আছে। আমি হয়তো বছরে 2বার করে আসতাম, হয়তো যখন আসতাম ওখানকার সবচেয়ে গণহারে পাওয়া যায় সবচেয়ে লজ্জর লজেন্সের এতগুলো নিয়ে আসতাম এখানে, হয়তো আমার জানি ফরেন থেকে লজেন্স, এইসবই তো হতো, ঠিক আছে, তাই হয় এখনো। হ্যাঁ। তো এবার কথাটা হচ্ছে যে, কিন্তু আমি একটা ধরো আমি একটা গ্র্যাজুয়েশন করেছি, তারপরে আমাকে গড়ে তুলেছে যে মাটি, তার একটা ইনভেস্টমেন্ট আছে আমার মধ্যে, ঠিক আছে।
ইনভেস্টমেন্টটা কিন্তু শুধু যে তাহলে কি আমার স্কুলের ফিস কি আর কেউ দিয়ে দিয়েছে তা না, ইনভেস্টমেন্টটা সব রকম। ইনভেস্টমেন্টটা তোমার ধরো সংস্কৃতিগত, ইনভেস্টমেন্টটা চেতনাগত। এই যে আমি মনে করছি আমি বিজ্ঞান নিয়ে পড়তে চাই, আমি বাঙালি জাতির আমার রোল মডেল আছে, ঠিক আছে, আমার প্রফুল্লচন্দ্র রায় রয়েছে, আমার জগদীশচন্দ্র বোস। সত্যেন্দ্রনাথ বোস রয়েছে। তখন একটা জিনিস দেখতে শুরু করলাম, এই যে পরপর তুমি নাম প্রশান্ত মহালনোবিশ, ঠিক আছে, পরপর নামগুলো বলে যাও, সেখানেও লক্ষ্য করতে শুরু করলাম কি রে ভাই সব নাম স্বাধীনতার আগের কেন, হ্যাঁ, ঠিক আছে, মানে অনেকগুলো খটকা, মানে বুঝতে পারছো তো, স্বাধীনতার আগে তো ব্রিটিশরা আমাদের উপর চেপে বসেছিল, মালটা যখন হটিয়ে দেওয়া হলো তখন তো আমাদের আরও মানে কি বলবো, বছরে 2টো করে সত্যেন বোস আর মাসে 3টে করে জগদীশচন্দ্র বার করা উচিত ছিল, তাই না? যে তুমি পুরো বিষয়টা যখন আমাদের হাতে চলে এলো, তার মানে আমাদের হাতে এলো না, তাহলে কার হাতে গেল? ঠিক আছে, তার কারণটা হচ্ছে যে এই যে শিক্ষার প্রসার, বিজ্ঞানের প্রসার সবই তো ঘটেছে, কিন্তু তাহলে আমাদের আউট করে দেওয়া হয়েছে কেন? রোল মডেল যেরকম ছিল, অর্থাৎ যেটা বলছিলাম যে পুঁজি দেওয়া হয়েছে, তো আমার দিদি ঠিক করেছিল 2-3টে জিনিস, যে একটা হচ্ছে যে ওই বিদেশে থেকে ওই আর কি একবার আসে এখানে কলকাতায় কেনা হয়ে এইসব টাইপের এক শ্রেণীর অংশ হব না। বিদেশে যারা চলে গেছে তারা নিজের স্বজাতির নিজের মাটির কোনো কাজে লাগে না, ঠিক আছে, একটু, এবং কোনো কাজে লাগে না, আবার একই সঙ্গে তবু বলবে বিদেশে গিয়েও নিজের কাজে লাগানো যায় যদি তুমি তোমার নিজের মাটির সঙ্গে এক ধরনের এনগেজমেন্টে থাকো। এই জায়গায় একটা কথা বলি কথা, অধিকাংশ ক্ষেত্রে এখন যারা যায় বিদেশে, খুব কম সংখ্যক লোক আছে রিসার্চ কিংবা বিজ্ঞানী ওইরকম জাতীয় নিয়ে, কিন্তু অধিকাংশ যারা যাচ্ছে আইটি সেক্টর থেকে বিশেষ করে, স্কিল্ড লেবার ছাড়া তো অন্য কিছু নয়, কম পয়সায় কাজ করতে যায় তারা, যেটা এখানকার তুলনায় বেশি। হ্যাঁ, এখানকার তুলনায় বেশি, কিন্তু ওখানকার তো পে আউটের অনেকগুলো স্ট্রাকচার আছে ওদের। ওখানে মূলত যেটা হচ্ছে যে ওই যে টাকায় সাদা লোকে কাজ করবে, যে কাজটা করবে না, সেই কাজটার দিয়ে করার জন্য যায়। আমিও তাই, আমি হয়তো হার্ভার্ড ইউনিভার্সিটি পিএইচডি এগুলো বড় বড় নাম, কিন্তু দিনের শেষে আমার স্পটটা কি আমেরিকার কাউকে দেওয়া যেত না? দেওয়া যেত, কিন্তু ধরো সে আমাকে যখন নিচ্ছে, আমার এই স্কুল কলেজ আমার উপর যে এত ইনভেস্টমেন্ট হয়েছে আমার সমাজের, এই পুরো ইনভেস্টমেন্টটাকে সে তুলে নিচ্ছে ফ্রিতে, তাই না? ফলে এবার আমি ঠিক করেছি ভাই, আমি ইনভেস্টমেন্টটা কিন্তু আমি ইনভেস্টারেরই ইয়ে বার করবো, এটা ভাবনার প্রশ্ন না, এটা আমার স্বার্থপর দিকও রয়েছে। বা এই যে সব বিদেশে থাকে বড় বড় বাড়ি, ঠিক আছে, তো আর বিদেশের কথা কি বলি, এখন এখানে ফারবানায় যেগুলো থাকে, এগুলো যখন খেয়ে খেয়ে মরবে, যখন 2টো লোক ভাই কাজের লোকও দাঁড়াবে না, ভাই কাজের লোক ভাবে যা মরে গেল, 15 দিন এখনো মাসে 15 দিন বাকি আছে, 15 দিনের মাইনেটা দেবে কিনা, ঠিক আছে। তো একটা মানুষ যখন মারা যায়, ঠিক আছে, তখন সে কি ঘিরে মারা যায়, এটা তার জীবনের প্রাপ্তি, ঠিক আছে, মারা আমরা সকলেই যাব, তো কিভাবে কাদের মাঝে মারা যাব, কি রে ভাই, একটা গান আছে, যে দেশেতে জন্ম আমার সে দেশেতেই মরি, ঠিক আছে। তো এটা যেরকম আমি এই বাংলায় জন্ম, আমি বস্টনে নিউ ইয়র্কে মরলেও ব্যাপারটা দাঁড়ালো না, সুরাটে মরলেও ব্যাপারটা দাঁড়ালো না, দিল্লিতে মরলেও ব্যাপারটা দাঁড়ালো না। তা আমি যদি ধরো ডিএল রায়, যে দেশেতে জন্ম আমার সেই দেশেতেই মরি, ঠিক আছে, কেউ যদি বলে আমার বাংলায় জন্ম আমি নাগাল্যান্ডে মরি, ব্যাপারটা হলো না তো, একদমই না। তার মানে আমাদের এই দেশের যে খুব সাধারণ স্বাভাবিক সংজ্ঞা নিজের মাটি, এটা তো আসলে আমরা সকলে জানি, এই দিকটা ছিল। তারপর একটা আর্টিকেল পড়েছিলাম, ওখানে মারা গেছে, আমি ধরো হিন্দু, তো ওখানে যারা মারা গেছে তাদের পুড়িয়ে এরকম রেখে দিয়েছে, তারপরে ব্যাচ হলে যখন যতগুলো হবে তখন শিপিং কস্টটা জাস্টিফাই হয়, পাঠাবে। আলা ভাই এরকম ভাবে প্যাকেজ, তখন কি গঙ্গায় অস্থি বিসর্জন করবে হয়তো, বা করবে এখানে হয়তো এজেন্সি হয়ে গেছে, বেনারসে করে পান্ডে তিওয়ারিকে বসিয়ে দিয়েছে, তার কাছেও আসছে, वहाँ से आएगा, ঠিক আছে, পার লাগেগা, ঠিক আছে, স্পেশাল কারকে हम গঙ্গা মে ফেকেগা আর কি। তো যাই হোক, এইটা চাই না। এবং ওখানে গিয়েও দেখলাম যে বাঙালিরা, আমি বাংলাদেশের বাঙালিদের কথা বলছি না, পশ্চিমবঙ্গের বাঙালিরা যারা মানে আমার লোকজন বা আগে গেছে, 2-3 শ্রেণীর হয়। একটা হচ্ছে ধরো
সাহেবের মতো হয়ে গেছে, এতে কোনো সমস্যা নেই, তার ছেলে মেয়ে ওখানে বড় হচ্ছে, তারা সাহেবের মতো হয়ে গেছে। যে প্রজন্মটা যায় সেই প্রজন্মটা বেসিক্যালি না ঘরকা না ঘাটকা হয়ে যায়, তার পরের প্রজন্ম থেকে আস্তে আস্তে স্বাভাবিক হতে থাকে। কিন্তু স্বাভাবিক হলেও এই এই যে চামড়াটা, হুম এটার কারণে সে কিন্তু সেখানকার টপ ব্যাপারটা, দেখো সকলে টপ হবে না, না কিন্তু টপ হওয়ার সম্ভাবনার একটা বিষয় রয়েছে। কম নেই, সম্ভাবনা নেই। হ্যাঁ, এবার তুমি ওবামা বলে লাভ নেই, কারণ ওবামা কিন্তু কালো মানুষ ওখানকার, কিন্তু সে 400-500 বছরে, সে কালো, ঠিক হ্যাঁ। আছে, ও ও বিষয়টা অন্য, ঠিক আছে, ও কালো আর এই বাঙালি বিষয়টা এক না, তুমি এই সবে ধরো তুলি এটা একটা দিক। আরেকটা হচ্ছে যে সে সেখানে গিয়ে এখানে কিছু ছিল না, এখানে এমনি নর্মাল লোক ছিল, ওখানে গিয়ে হয়তো সে বিরাট ধার্মিক হয়ে গেছে, এটাই সে শুধু তার ধর্মটাই তার কালচার, ঠিক আছে, কিংবা হয়তো এখানে তেমন কেউ ছিল না, ওখানে গিয়ে এটা আমার ভালোও লাগে, আবার এটা কষ্টের একই সঙ্গে। ওখানে গিয়ে মানে এখন বিরাট বাড়ি ফাড়ি করেছে, এখানে একতারা লাগিয়ে দিয়েছে, ওখানে একখানা এই লাগিয়ে দিয়েছে, মানে এখানে এসব করতো, নট নেসেসারিলি এখানে যদি থেকে যেত এইসব করতো। অর্থাৎ সে ওখানে হয় তুমি ওখানে একটা ঝুলে থাকবে, কিংবা তুমি ওখানে ঢুকতে পারবে না বলে ওখানে নিজেদের মতো একখানা করার চেষ্টা করবে, সপ্তাহের অন্তে অন্তে নিজেদের মধ্যেই ওই মিটিংগুলো করবে, ঠিক আছে, না, না, যে বাঙালি কমিউনিটি বিভিন্ন হ্যাঁ জিনিসগুলো নিজেদের আছে মধ্যে যেগুলো আর করবে, কি। সেটা দেখে যখন ফেসবুকে দেবে তখন আমাদের হেভি আছে, ঠিক আছে, এবার মাংসের পিসগুলোই এত বড় বড়, ঘটনা মাংসের পিসগুলো ওখানে বড় বড়, ওখানে স্বাদ কম, ওখানেও আবার দেশি মুরগি টাইপের ব্যাপার হয়, কিন্তু ওখানে যেহেতু ফার্ম ব্যাপারটাকে এমন করে দিয়েছে এবং ম্যাক্সিমাইজ করে দিয়েছে কত তোমার মোটা হবে, তো সত্যি গোদা গোদা হয়। তো মূল বিষয় হলো নিজেদের মধ্যে ওই 10টা পরিবার আছে, এই একটা গয়না কিনলে এই নয়নকেই দেখায়, সে একেবারে ঝামেলা করলে নয়নের মধ্যেই ঝামেলা করে, এবং তুমি ওখানে বাঙালির সঙ্গে তুমি যুক্ত হচ্ছ বা আর কারোর সঙ্গে যুক্ত হচ্ছ আহ, কি জন্য, কারণ সে বাঙালি। আরে কেরাম বাঙালি ভাই, আর যে কোনো বাঙালি হলে বন্ধুত্ব, বন্ধুত্ব সকল বাঙালি আমার স্বজাতি, কিন্তু বন্ধুত্ব তো সকলের সাথে হয় না, অবশ্যই না, হ্যাঁ। কিন্তু এখানে তুমি বন্ধুত্ব ভাই ফোর্স হয়ে গেছে, এই হচ্ছে সিস্টেম, এখানে তুমি লিমিটেড লোক, এর বাইরে যাওয়ার কোনো লাস্ট একটা কথা বলি যেটা উপায় নেই। যেটা খুব গুরুত্বপূর্ণ, এই যে এটা যখন মাঝে মাঝে আমি দেখেছি ওখানে ন্যাশনাল ফরেস্ট বলে একটা কনসেপ্ট আছে, ঠিক আছে, নানা আচ্ছা। জায়গায় এটা খুব সংরক্ষিত সেখানে তুমি ধরো বারবিকিউ করতে পারো, মানে এরকম গ্রিল ফিল বানানো আছে, তুমি সব আনবে জ্বালিয়ে দিয়ে এই করছে, তো ওখানে এবার ওখানে যেহেতু বারবিকিউ করতে হয় তুমি ওখানে বারবিকিউ করছো, ওখানে যেহেতু একটু বারমুডা পরে বা টি শার্ট পরে বারবিকিউ তুমি বারমুডা করছো, করে ওখানে আশপাশে যেগুলো বাঙালি সেগুলো বারমুডা পরে এই করে করছে ফরছে ইত্যাদি, কথা বলছে বাংলা নিয়ে। আর আমি তখন সবে স্টুডেন্ট হিসেবে গেছি, আলাম ভাবি সারা জীবন কেউ কেউ ভাবছে ফিরবো ফিরবো ফিরবো, আমি 2-3-4 বছর ধরে দেখছি ফিরবো, কিন্তু আসলে ফিরছে না। আমি বুঝলাম ভাই, বিয়ে শাদি হওয়ার আগে বাচ্চা টাচ্চা হয়ে যাওয়ার আগে যদি তুমি এক্সিটটা না করো তাহলে আর পারবে না। তা না হলে আর হবে না, ঠিক আছে, তো বাস্তব কথা, তোমার হ্যাঁ। বাচ্চা যদি 5 বছর 6 বছর 10 বছর হয়ে যায় তখন একটা সিস্টেমে। তো আমি পিএইচডি শেষ করার জাস্ট পরে অ্যাপ্লাই করেছিলাম, কিন্তু তখন আমি বলছিলাম না, পোস্ট ডকের 3 বছর লাগবে, তারপরে পোস্ট ডক করলাম। আরেকটা বিষয় রয়েছে যে এই যে মার্কিন বা যে কোনো যেখানে গেছে, মার্কিন হোক বা গুজরাটি হোক বা হোয়াট এভার, হুম সেটা তুমি হয়ে ওঠার যে জীবনে একটা চেষ্টা করবে। দেখো আরও জীবন আছে কিনা ইত্যাদি, অখণ্ড স্বর্গলাভ নরক লাভ ইত্যাদি আছে কিনা আমি জানি না, কেউ শিওর না দুনিয়াতে এইসব নিয়ে, কিন্তু এই লাইফটা তো আসল। কিন্তু এই লাইফটা কিছু একটা হবার চেষ্টা করে 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 আমি নষ্ট করে দেবো, যেখানে এই পৃথিবীতে একটা মাটি আছে যেখানে আমি জন্ম থেকেই প্রথম শ্রেণীর নাগরিক, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের, পশ্চিমবঙ্গ, সেই আমার বিশ্বে সেই জায়গাটার নাম পশ্চিমবঙ্গ, যেখানে কিনা তোমার ধরো একটা যে কেউ একটা, সে পুলিশ হতে পারে নর্মাল লোক হতে পারে, তোমার যদি হঠাৎ করে এরকম করে জোরে খামচে ধরে, তুমি একটা কথা তুমি একটা অ্যাটিটিউডটা দিতে পারো ভাই, এই অ্যাটিটিউড তো প্রতিটি মানুষের একটা পৃথিবীতে কোথাও থাকতে হয়, তাহলে সারা জীবন যদি অ্যাটিটিউড যদি না করে থেকে যায়, ঠিক আছে। আরেকটা লাস্ট জিনিস, হয়তো লম্বা হয়ে যাচ্ছে এই উত্তরটা, না না ঠিক আছে, তুমি নিজের মাটিতে নিজের ভাষার লোক ছাড়া একটা জিনিস করতে পারো না, সেটা হচ্ছে ভাট বকা। ভাট বকাটা একটা কিন্তু অদ্ভুত জিনিস, আর ভাট না বকলে তুমি কিন্তু আসলে
প্রগাঢ় সম্পর্ক তৈরি হয় না। আসলে যদি কি করছো, চর্চাটাও হয়। তুমি গত মানে 1 ঘন্টা ধরে কি করছে এরা, ধরো বাইরে যে চায়ের স্টলটা গত 5 বছর ধরে যা করে যাচ্ছে, 10 বছর ধরে কি করে যাচ্ছে, নিট ফল কি? এই নিট ফল হচ্ছে যে কিরে ও আজকে এলো না চায়ের দোকানে, কি ব্যাপার, কি শরীর খারাপ হয়েছে? এইটা এর নিট ফল হচ্ছে এইটা, এর বিরাট দাম, এটার বিরাট দাম। এটার দামটা আমরা কি বোঝে, তারা কি বিরাট সব তত্ত্ব আলোচনা করছে? না। আর আর্থিক সম্পর্ক তৈরি হয়ে একদম। যাওয়া। ফলে আমি মনে করি যারা গেছে, যারা আর্থিকভাবে সেখানে ভালো করেছে, কিন্তু তাদের প্রতি আমার কোনো যে নেগেটিভ আমি বলছি আমি বলছি, আমার মনে হয় যে এইটা ভাই আমার জন্য আমি চাই না। আমি একমাত্র ছেলে, একমাত্র সন্তান, আর বাপ মা করেছে যে চেতনায় আমি বড় হয়েছি, সেখানে বুড়ো বয়সে বাপ মাকে দেখবো না, এটা হয় না। ঠিক আছে, বাপ মা টট্টর করে বুড়ো বুড়িকে নিয়ে ডাক্তার কাছে নিয়ে যাবে, এটা হবে না। এবং আবার বাপ মাকে একটা তাদের ওই বয়সে আমি এখানে বড় বাড়ি করেছি, ঠিক আছে, এটাও তাদের জীবনটা করে দেওয়া। আরেকটা লাস্ট গুরুত্বপূর্ণ যে ভাই জীবনে কিছু একটা করতে হবে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলে গেছেন যে একটা দাগ রেখে যাবি, ঠিক আছে, কথাটা খুব গুরুত্বপূর্ণ। তো এবার তুমি দাগ দুভাবে রাখতে পারো। তুমি বড় পুকুরে ছোট মাছ হতে পারো, আমেরিকায় বাঙালি, বা ছোট পুকুরে বড় মাছ হতে পারো, ঠিক আছে, অসাধারণ। ঠিক আছে। তো এইবার কথাটা হচ্ছে, এটা একটা আদর্শিক সিদ্ধান্ত, এটা একটা নিজের মনোভাবের সিদ্ধান্ত। আর আমি মনে করি যে বাংলার এই পুকুরটা ছোটও না, এটা একটা বড় পুকুর। আমরা চাই যে বাঙালিরা বড় পুকুরে বড় মাছ হোক। আচ্ছা, একটা কথা বলি, কিছুদিন আগে সুপ্রিম কোর্টের এক বিচারপতি বলেছিলেন যে হিন্দি জাতীয় ভাষা, এবং কাঠগড়ায় একটা শুনানি ছিল, শিলিগুড়ির মনে হয় যতদূর সম্ভব এক ব্যক্তি সাক্ষী দিতে এসেছিলেন, এবং তাকে বলেছিল হিন্দিতে কথা বলতে, হিন্দি জাতীয় ভাষা। খুব শুনতেও এটা অবাক লাগে, সেই বিচারপতির নাম দীপঙ্কর দত্ত, একজন বাঙালি বিচারপতি এই কথা বলছেন। এবং হিন্দি কি সত্যি ভারতের জাতীয় ভাষা? মানে আইনসম্মতভাবে একটা হুইসপারিং করে দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায় যে হিন্দি রাষ্ট্রভাষা, হিন্দি জাতীয় ভাষা, হিন্দি জানতে হবে, হিন্দি শিখতে হবে। এই বিষয়টা কি? আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব আর বেল আইকন প্রেস করতে একদম ভুলবেন না।